সালাম এবং স্বাগতম। আমি রায়হান চৌধুরী, হায়ার স্টাডি অ্যাব্রোড গ্রুপের পক্ষ থেকে আমি আজ আমার রাইটিং টাস্ক 2 এর ক্লাসে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ রাইটিং টাস্ক 2 এর ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আর্গুমেন্টিভ এসে বলতে আমরা বুঝাই আর্গুমেন্টিভ এসেটার নামটা এসেছে আর্গুমেন্ট থেকে, আর আর্গুমেন্টটা এসেছে আসলে আর্গিউ থেকে। আর্গিউ মানে আমি সহজ ভাষায় বলি যে আমরা যখন তর্ক দেখি তখন দেখি যে দুই পক্ষ দুই দিকে থাকে, আর এই দুই পক্ষ যখন দুই দিকে থাকে কেউ বলে যে কোনো একটা জিনিস ভালো আর কেউ বলে কোনো একটা জিনিস খারাপ। সো এই যে দুইটা পক্ষ, তখন আমরা যে কোনো এক পক্ষে অথবা বিপক্ষে গেলাম। সো আমি যখন এই পক্ষে যাব তখন আমি আমার আর্গিউ দিয়ে আমি আবার যুক্তি তর্ক দিয়ে আমি সেটাকে এস্টাবলিশ করার চেষ্টা করব। সো এই ধরনের যখন লেখা হবে, আমি তর্কের কথা বলেছি, যখন আমরা এই ধরনের লেখা লিখবো, এখানে ধরুন একটা এক্সাম্পল আমি দেখিয়েছি যে ক্লাসরুমে প্রযুক্তির ব্যবহার কি আসলে যে মানুষ বা যে টিচারদেরকে কি আসলে রিপ্লেস করবে কিনা, এই তর্কের পক্ষে অথবা বিপক্ষে আপনি লিখতে হবে। এই ধরনের লেখা রাইটিং টাস্ক 2 তে যে শুধুমাত্র এই ধরনের কোশ্চেনে হয় তাই না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই ধরনের কোশ্চেনে আসে যে আপনি আসলে অ্যাগ্রি করেন অথবা ডিসএগ্রি করেন। তো আজ লেকচারের শুরু করার আগে আমি বলে রাখছি আমরা আর্গুমেন্টিভ এসে আমরা কিভাবে লিখবো সেটা নিয়ে আমি আলোচনা করব। তবে শুরুর আগে একটা কথা আমি বলি, টাস্ক 2 লেখার জন্য অনেক ধরনের ধরন রয়েছে, অনেকভাবে আপনি লিখতে পারেন, লিখে ভালো স্কোর পেতে পারেন। অনেকেরই অনেক ধরনের মতামত থাকতে পারে, অনেক টিচারের অনেক ধরনের মতামত থাকতে পারে। সো আমি আমার মতামত অথবা আমার এক্সপিরিয়েন্স এবং আমি আপনাদের জন্য বাংলাদেশ, স্পেশালি বাংলাদেশ স্টুডেন্টদের জন্য কোন ধরনের ইফেক্টিভ জিনিসপত্র আমার কাছে যা ম্যাটেরিয়ালস যেটা মনে হয়েছে সেটাই আমি ব্যবহার করেছি। কিন্তু কারো যদি পার্সোনাল ওপিনিয়নে অন্য কিছু মনে হয় যে বা অন্যভাবে আপনি টাস্ক 2 লিখলে আপনার ভালো স্কোর পেয়েছেন অথবা পাবেন, সেই ক্ষেত্রে আপনারা তা ব্যবহার করতে পারেন। কারণ আপনারা দেখবেন ক্যামব্রিজের বইয়ের পেছনেও যে টাস্ক 2 গুলা লেখা থাকে তার উপরে লেখা থাকে যে এটা মাত্র এক ধরনের অ্যাপ্রোচ, কিন্তু অন্য যেকোনো অ্যাপ্রোচে লিখেও ভালো স্কোর পাওয়া যেতে পারে। টোটাল কথা, আপনি পরীক্ষায় যদি আপনার কাছে যা চাওয়া হয়েছে কোশ্চেনে সেটা যদি আপনি লিখতে পারেন, যেভাবেই লিখেন আপনি যদি লিখতে পারেন, এটার আসলে কোনো ধরনের সঠিক স্ট্রাকচার নেই যে এভাবেই লিখতে হবে। তো আমি এখানে একটা ইবুক সলভ করেছি। এই ইবুক সলভ বলতে বুঝাচ্ছি যে আমি একটা ইবুক থেকে আপনাদের কাজ দেখাবো। ইবুকটাকে আমি আমার লেকচারের ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করব। ইবুকটার উপর দিয়ে আমি যাব এবং ইবুকটা আমি পুরাটা বর্ণনা করব আর্গুমেন্টিভ এসে লেখার জন্য, এবং আমি এই বুকটাকে ডাউনলোডও করে দেবো যাতে আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারেন। সো এখানে হলো যে এই মিস্টার রায়ান এই বইটা লিখেছে। তো এখানে যেটা আমি দেখাবো সেটা হলো যে, কারণ আমার কাছে মনে হয়েছে যে টাস্ক 2 টা লেখার জন্য আসলে একটা স্ট্রাকচার যদি থাকে মাথার ভেতর আগে থেকে, তাহলে যদি ওইভাবে প্র্যাকটিস করা যায় তাহলে আমরা সহজেই ভালো করতে পারবো। আপনারা সরাসরি আমার এখান থেকে এই বই থেকে কোনো কিছু কপি করার দরকার নেই, কারণ যদি আপনারা কপি করেন এবং তা পরীক্ষায় বুঝতে পারে তাহলে আপনারা মার্কস কম পাবেন। বাট আমার কথা হলো একটা স্ট্রাকচার বা আগ থেকে একটা রূপরেখা পাওয়ার জন্য আমার মনে হয় আমার এই যে লেকচারটা আপনাদের কাজে লাগতে পারে। সো এই লেকচারে আমি যেটা করবো সেটা হলো যে আমি একটা কোশ্চেন, যে কোশ্চেনটা আপনারা দেখতে পাচ্ছেন যে টেকনোলজি ইজ বিকামিং ইনক্রিজিংলি প্রেভেলেন্ট ইন দ্য ওয়ার্ল্ড টুডে, যেটা বলতে বোঝাচ্ছে যে টেকনোলজি আসলে আজ ওয়ার্ল্ডের সব জায়গায় টেকনোলজির ব্যবহার বাড়ছে। সো এর পরের লাইন আছে, গিভেন টাইম টেকনোলজি উইল কমপ্লিটলি রিপ্লেস দ্য টিচার ইন দ্য ক্লাসরুম। তারপরে আছে যে একটা সময় আসবে যখন প্রযুক্তি ক্লাসরুমের টিচারদেরকে রিপ্লেস করবে, টিচারদের জায়গায় প্রযুক্তি নির্ভর কোনো কোনো টিচার আসবে অথবা এমন কোনো টেকনোলজি ব্যবহার হবে ক্লাসে যাতে মানুষ টিচারের কোনো দরকার হবে না। সো এই ক্ষেত্রে ডু ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি উইথ দিস স্টেটমেন্ট, আপনি কি এইটার সঙ্গে অ্যাগ্রি করেন অথবা ডিসএগ্রি করেন? তো এই যে কোশ্চেনটা পড়ার পর আইএল টাস্ক 2 তে সবসময় কোশ্চেন পড়বেন। বিভিন্ন ধরনের কোশ্চেন হতে পারে, ডিসক্রিপটিভ, আর্গুমেন্টিভ,
সো আমি আজ শুধু আর্গুমেন্টিভ নিয়ে আলোচনা করব। এর পরের ক্লাসগুলোতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে অন্যান্য কোয়েশ্চেন নিয়ে বলব। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আর্গুমেন্টিভ কোয়েশ্চেন আসার চান্স 50-50। ঠিক আছে? সো আপনি যদি আর্গুমেন্টিভ লিখতে পারেন তো আশা করি আপনার মোটামুটি বেশিরভাগ পরীক্ষায় সাধারণত আর্গুমেন্টিভ আসে। সো এইজন্য আমি আর্গুমেন্টিভ এসে কিভাবে লিখবেন সেটা নিয়ে আলোচনা করছি। তো যখনই আমরা এই ধরনের কোয়েশ্চেন দেখব, দেখুন আমরা যেটা করব যে একটা 250 শব্দের রচনা লিখব। এই 250 শব্দের রচনার জন্য আমি যেটা করব সেটা হলো যে আমি 4টা প্যারাতে একটা রচনা লিখব, বা এই বই অনুসারে 4টা প্যারাতে আমরা একটা রচনা লিখব। সো এখন 4টা প্যারাতে প্রথমে থাকবে আমাদের সূচনা বা ইন্ট্রোডাকশন, তারপরে আমাদের 2টো প্যারাগ্রাফ থাকবে, সেটাকে আমরা বলবো সাপোর্টিং প্যারাগ্রাফ। তারপরে সূচনা অথবা ইন্ট্রোডাকশন প্লাস 2 সাপোর্টিভ প্যারাগ্রাফস প্লাস শেষে থাকবে আমাদের কনক্লুশন। এটা হবে আমাদের 250 শব্দের একটা এসে। তো এই 250 শব্দের এসে শুরু করার আগে আমরা প্রথমে শুরু করব যে আমরা কিভাবে ইন্ট্রোডাকশন লিখব। তো এখন আমি যেটা করব যে সেটা হলো যে আমরা বেশি না 15টি সেন্টেন্সে টাস্ক 2 শেষ করব। কেন মাত্র 15টি সেন্টেন্সে করব? আমি চাচ্ছি আপনি 15টি সেন্টেন্স আগে থেকে এমনভাবে লেখার জন্য প্রস্তুত থাকেন যেন 15টি বেস্ট সেন্টেন্স আপনি পরীক্ষায় লিখে আসতে পারেন। আমি চাই না আপনি 350 শব্দ লিখুন কিন্তু সেখানে অনেক ভুল থাকে, যাতে আপনার মার্কস কমে আসে। আপনি কম লিখুন, 250 শব্দই লিখুন, কিন্তু লেখাটা যেন পারফেক্ট এবং কোয়ালিটি খুব ভালো হয়, যাতে আপনি একটি ভালো স্কোর পান। সো আমি ইন্ট্রোডাকশনের জন্য 4টি লাইন লিখব এবং 4টি লাইনেরই 4টি কাজ থাকবে। সেই 4টি কাজ সেই 4টি কাজ মিলে আসলে আমার টোটাল যে কাজটা হবে সেটা হলো যে আমি কি লিখতে যাচ্ছি, পরীক্ষক যেন আমার ইন্ট্রোডাকশনটা লিখেই বা ইন্ট্রোডাকশনটা পড়ে, আমি যখন ইন্ট্রোডাকশনটা লিখবো সেটা যেন পরীক্ষক জাস্ট ইন্ট্রোডাকশনটা পড়েই বুঝতে পারে যে আসলে আমি নেক্সট কি বলতে চাচ্ছি। এই জন্যই আমার এমন একটা ফর্মুলা ইউজ করব যেটা আমরা খুব সহজেই আমি পরীক্ষায় ব্যবহার করতে পারবো। সো এই ফর্মুলাটাকে আমি বলছি BDTO। আমার ইন্ট্রোডাকশনের যে ফর্মুলা সেটার নাম আমার হলো BDTO। BDTOটা হলো প্রথম সেন্টেন্সটা বা প্রথম লাইনটাকে আমরা বলবো ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স, তারপর আমরা আলোচনা করব ডিটেলড ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স, তারপরটাকে আমি বলবো থিসিস এবং শেষটাকে বলবো আমরা আউটলাইন। তো একটা এক্সাম্পল দিয়ে যদি দেখাই তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। এখানে প্রথমেই বলা হয়েছে যে আমার রচনার বা আমার 250 শব্দের এসের প্রথম লাইনটা হবে ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স। এখন ব্যাকগ্রাউন্ড সেন্টেন্সটা কি? একটা উদাহরণ দেই। আমাদের বর্তমানে জনপ্রিয় যে আমাদের বাংলা ছবির নায়ক এম এ জলিল অনন্ত। তো এম এ জলিল অনন্তর একটা ছবি আছে, নিঃস্বার্থ ভালোবাসা, যেটা হলো হোয়াট ইজ লাভ। এখন হোয়াট ইজ লাভ, আমি এটা নিয়ে একটা রচনা লিখব। ধরুন এটা একটু অফ অফ টপিক নিয়ে আলোচনা করছি। দেখুন সেটা লেখার জন্য প্রথমেই দেখবেন আমরা কিন্তু একটা, যদি ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স লিখতে যাই সেটা লেখার আগে কিন্তু আমরা লিখবো এরকম: বাংলা ছবিতে বর্তমানে অনেক নতুন নায়কের আবির্ভাব হচ্ছে। আমরা কিন্তু সরাসরি এম জলিল আনন্ত বা হোয়াট ইজ লাভ নিয়ে কিছু বলছি না। আমরা বলছি যে বাংলা সিনেমাতে বর্তমানে অনেক নতুন নায়কের আবির্ভাব হয়েছে। এই যে ব্যাকগ্রাউন্ড বলতে বোঝাচ্ছে পেছনের কথা। এই ধরুন আমি এখন ক্রিকেটের কয়েকদিন আগে ক্রিকেটে যেটা হয়েছে সেটা হলো কি, আশরাফুল কিছু ম্যাচ ফিক্সিং এর সমস্যায় পড়েছে। সো এই আশরাফুল নিয়ে আলোচনা করার আগে আমরা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স প্রথম লাইনে লেখা হয়, যেমন বর্তমানে সারা দুনিয়ায় ক্রিকেটে এই ধরনের অপরাধগুলো বেড়ে যাচ্ছে, এরকম একটা লাইন দিয়ে যে ব্যাকগ্রাউন্ড বলতে আমরা বুঝি কি, পেছনের একটা লাইন, যেটা আসলে বিশাল একটা মানে এমন না যে আপনি সরাসরি কিছুকে চলে যাবেন। জিনিস হলো আপনি এমন একটা লাইন দিবেন যা
সরাসরি না বুঝিয়ে পেছনের অনেক কিছু বোঝায়। যেমন আমি এখানে যদি এক্সাম্পল দিই তাহলে আপনারা আরো সহজে বুঝবেন, যাতে আমি আপনাদের কাছে জটিল না হয়। এখানে দেখুন, আমরা যেহেতু প্রযুক্তি নিয়ে কথা বলেছি, এখানে ধরুন আমি আমার ব্যাকগ্রাউন্ড সেন্টেন্সটা ইউজ করেছি, "In today's world, the use of technology is ever increasing." আমি কিন্তু আমাদের কোশ্চেনটাতেই আছে যে বর্তমানে প্রযুক্তি বেড়ে যাচ্ছে। তুমি কি মনে করো প্রযুক্তি ক্লাস টিচারকে সরিয়ে ফেলবে? তো সেক্ষেত্রে আমি এমন একটা লাইন বলেছি যেটা আসলে সরাসরি আমার কোশ্চেনের সঙ্গে বা আমার কোনো ওপিনিয়ন, আমি কোন দিকে যাচ্ছি, আমি কি পক্ষে না বিপক্ষে সেটা বুঝানোর দরকার নেই। আমি শুধু বললাম যে আসলে বর্তমান কালে প্রযুক্তি বেড়ে যাচ্ছে। তো আবারও যদি আমি অনন্ত জলিল সাহেবের উদাহরণে যাই তাহলে বলব কি, যে আমাকে বলা হলো যে নিঃস্বার্থ ভালোবাসা ছবিটা ভালো না খারাপ সেটা আমি না বুঝিয়ে কিন্তু আমি প্রথম লাইনটায় দিলাম, বাংলা সিনেমায় বর্তমানে অনেক নায়কের নায়ক আসছে। এখানে কিন্তু আমি বলছি না নিঃস্বার্থ ভালোবাসার ছবি ভালো না খারাপ। আমি কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডে একটা সেন্টেন্স বলছি। সো আমি আসলে চেষ্টা যা করেছি সেটা হলো যে ব্যাকগ্রাউন্ড সেন্টেন্সটা কি সেটা বুঝানো। ব্যাকগ্রাউন্ড সেন্টেন্সটা হলো এমন কোনো একটা জেনারেল লাইন বা জেনারেল সেন্টেন্স যেটা সরাসরি আমি কি বলবো সেটা বুঝায় না। সেটা জাস্ট আমাকে একটা আইডিয়া দেয় বা ওই বিষয় সম্পর্কে একটা লাইন, সেটাকে আমরা বলবো ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স। সো এক্ষেত্রে আমরা দেখিয়েছি যে জাস্ট ইন টুডেজ ওয়ার্ল্ড দ্য ইউজ অফ টেকনোলজি ইজ এভার ইনক্রিজিং। সো ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স থেকে আমরা পরের লাইনে চলে যাব যে ডিটেইলড ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স। এখন এতক্ষণ বলেছি ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স, এখন আমরা চলে আসবো ডিটেইলড। এখন কিন্তু আমি এম এ জলিল অনন্তের কথা বলার আগে আমি বলেছিলাম যে বাংলা ছবিতে অনেক নতুন নায়কের আবির্ভাব আসছে। এখন আমি ডিটেইল এরপরে চলে আসবো যে বর্তমান সময়ে আলোচিত নায়ক এম এ জলিল অনন্তের নিঃস্বার্থ ভালোবাসা ছবি। সো আমার ডিটেইল ব্যাকগ্রাউন্ড সেন্টেন্সটা হলো, আমি যখন শুধু অনেক দূরে না থেকে কিছু আমার কোশ্চেনের কাছাকাছি চলে আসবো, এমন একটা লাইন আমি ইউজ করবো যেটা আমাকে ব্যাকগ্রাউন্ড সেন্টেন্সও থাকবে প্লাস আমার কোশ্চেনের সঙ্গে রিলেটেড, কোশ্চেনটাকেও ফোকাস করবে। এখানে দেখুন আমি সেকেন্ড সেন্টেন্সটা কি লিখেছি তাহলে কিন্তু আপনারা সহজে বুঝতে পারবেন। এখানে দেখুন, ইভেন ইন ক্লাসরুমস টেকনোলজি ক্যান বি কমনলি সিন। তাহলে আমার এখন দেখুন প্রথম লাইনটা ছিল যে আমার কিভাবে প্রযুক্তি কাজে লাগছে বা কিভাবে প্রযুক্তি বেড়ে যাচ্ছে বর্তমান কালে। দ্বিতীয় লাইনটা হলো যে ক্লাসরুমে কিভাবে প্রযুক্তি চলে এসেছে। এখন কিন্তু আমার কোশ্চেনের সঙ্গে অনেক ক্লোজ চলে এসেছে আমার লাইনটা। আর এখানে একটা জিনিস মনে রাখবেন যে আ সবসময় ডিটেইল ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স বা দ্বিতীয় লাইনটা আমার কোশ্চেনের থেকে আমরা কপি করে লিখতে পারি। বাট কপি বলতে আমি বুঝাচ্ছি কোশ্চেন থেকে আইডিয়াটা নিবেন বাট আপনার ওন সেন্টেন্স ব্যবহার করে আপনি লেখার চেষ্টা করবেন। সো আমি যেটা বলতে চাচ্ছি যে প্রথম লাইনটা হবে জেনারেল একটা লাইন, দ্বিতীয় লাইনটা হবে অনেকটা কোশ্চেনের সঙ্গে আসবে। যেমন আমরা এখানে ব্যবহার করেছি যে ইন টুডেজ ওয়ার্ল্ড দ্য ইউজ অফ টেকনোলজি ইজ এভার ইনক্রিজিং। বর্তমান কালে টেকনোলজি বেড়ে যাচ্ছে। কোথায় বেড়ে যাচ্ছে? ক্লাসরুমে, অফিসে, দোকানপাট, রাস্তাঘাট সব জায়গায়। আমি কিন্তু কোথাও ফোকাস করিনি। এটা হলো আমার ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স। বাট এখানে এসে আমি ইউজ করেছি ইভেন ইন ক্লাসরুমস টেকনোলজি ক্যান বি কমনলি সিন। এখানে আমি চলে এসেছি ক্লাসরুমে। সো আমার ব্যাকগ্রাউন্ড সেন্টেন্সটা একটা বড় জায়গা থেকে ফোকাস করে চলে এসেছে আমার ক্লাসরুমে। যেটা আমি কোশ্চেনে এবং আমার ওপিনিয়নটা, যদিও ওপিনিয়ন না বাট আমার ওপিনিয়নের একটা মোড় নেয়ার জন্য বা আমি আমার একটা কথা বলার জন্য এর আগে আমি আরেকটা সেন্টেন্স ব্যবহার করব যেটা আমার সেকেন্ড সেন্টেন্স, সেটাকে আমরা বলবো ডিটেইলড ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স। তো আবার একটু আমি সামারি করি। প্রথম লাইনটা ব্যাকগ্রাউন্ড, সেখানে আপনি সরাসরি কোনো কিছু বলবেন না। একটা বড় জিনিসকে ফোকাস করতে পারেন, কোনো নির্দিষ্ট দিকে আপনি ফোকাস নেবেন না। কিন্তু দ্বিতীয় লাইনটাতে এসে আপনি চেষ্টা করুন আপনার কোশ্চেনের দিকে ফোকাস করতে বা কোশ্চেন কি বলতে চায় সেখানের সঙ্গে আপনি মিল রেখে আরেকটা সেন্টেন্স লিখবেন। ধরুন আমি আরেকটা উদাহরণ দিই। বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা, বাংলাদেশ ক্রিকেটের তামিম ইকবাল নিয়ে কথা বলা হচ্ছে।
তো তখন আমি প্রথমেই বলবো যে বাংলাদেশ ক্রিকেটে অনেক নতুন খেলোয়াড় আসছে যারা খুব ভালো করছে, এটা আমার হবে ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স। এরপরে এসে আমি বলবো যে বর্তমান সময়ে আলোচিত বা বর্তমান সময়ে যে তামিম ইকবালের কথা আমরা বলতে পারি যিনি খুব ভালো করছে। তো এই যে ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স সব খেলোয়াড় থেকে হঠাৎ তামিম ইকবালের দিকে ফোকাস হওয়া, সেটাকে আমি বলবো ডিটেল ব্যাকগ্রাউন্ড। আর প্রথমটা যখন অনেক বড় বা অনেককে বুঝাবে, একটা কমন গ্রুপ বা একটা একটা অনেক জিনিস নিয়ে কথা বলবে, সেটাকে আমি বলবো ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স। তো আমি আরো কিছু লাইন বুঝাই, তাহলে আপনারা আরো সহজে বুঝতে পারবেন। তো প্রথমেই আমি বলছি যে আমার ইন্ট্রোডাকশনে থাকবে 4টা পয়েন্ট। এক নম্বর ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স, সেকেন্ড ডিটেইল ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স, আমরা এই দুইটা শেষ করেছি। থার্ডলি আমাদের থাকবে যেটা, সেটা হলো যে থিসিস। তো থিসিসটা কি জিনিস সেটা বোঝার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে থিসিসটা হলো আমি এখন এখন আমি একটু কথা বলি। অনেকে কি করে যেটা হলো আর্গুমেন্টিভ এসে, অনেকে বলে যে এইভাবে লিখতে হবে, একটা প্যারাগ্রাফে আমরা আমার সাপোর্ট করব বা আমি পক্ষে যাব, আরেক প্যারাগ্রাফে আমি বিপক্ষে যাব, এবং থার্ড প্যারাগ্রাফে গিয়ে আমি একটা দিকে যাব। বা অনেকে বলে যে আমি একটা ব্যালেন্স রাখবো। আপনারা যারা আর্গুমেন্টিভ এসে একটু করেছেন তারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। মানে হলো আমাকে বলছে যে আমি কোনো কিছুর পক্ষে না বিপক্ষে। তো অনেকেই বলে যে আমরা পক্ষেও যাব না বিপক্ষেও যাব না, মাঝে মাঝে ব্যালেন্সে থাকবো। কিন্তু আমি বলবো যে আমরা এক পক্ষে চলে যাব, তাহলে আমরা এমন পক্ষে যাব যেখানে আমার লেখার জন্য অনেক কিছু আমি পাবো। কারণ আপনাকে কিন্তু আমি এর আগে বলেছি টাস্ক 2 এর এমন কোনো নির্দিষ্ট ফরম্যাট নেই যেখানে আপনি পক্ষেই যেতে হবে অথবা বিপক্ষেই যেতে হবে। সো আমি বলছি যে আমার স্টাইলে বা রায়ানের স্টাইলে, ইংলিশ রায়ান ডট কম, এই স্টাইলে আপনি যে কোনো এক পক্ষে চলে যাবেন। সো থিসিসটা হলো কি, কেন আমি এই কথা বলেছি, থিসিসটা হলো আপনি কোন পক্ষে যাবেন সেটা আপনি সরাসরি একটা লাইনে বলে দেবেন, সেটাকে আমরা বলবো থিসিস। সো এখন এখানে দেখুন যে আমি থিসিসটা দেওয়ার আগে আমাকে চিন্তা করতে হবে যে কেন আমি আমার কোন পক্ষে যাব, আমি কেন পক্ষে যাব অথবা কেন বিপক্ষে যাব। থিসিসটা দেওয়ার আগে আমি এটা চিন্তা করতে হবে, কারণ থিসিসটা দিয়ে আমি বোঝাবো যে আমি আমার এই এসেতে পুরোটাতেই আমি কিন্তু পক্ষে গেলে পক্ষে লিখবো, বিপক্ষে গেলে বিপক্ষে লিখবো। আমি কিন্তু কোনো ব্যালেন্সে যাব না যে 2টা লাইন পক্ষে লিখবো। কারণ আমার কথা হলো যে আর্গুমেন্টিভ বলতেই বোঝায় যে আমি আর্গিউ করছি। যেহেতু আমি আর্গিউ করছি সেহেতু আমি একটা দিকে যাব। কারণ আমি যদি বলি যে হ্যাঁ, আমি বাংলাদেশের পলিটিক্যাল পার্টিকে 2 দলকে সাপোর্ট করি, সেটা আমার কোনো কথা না। আমি একদিকেই যেতে হবে এবং এক দলকে সাপোর্ট করতে হবে। সো সেরকম আমরা আর্গুমেন্টিভ এসেতে একটা দিকেই যাব, আর সেটা আমি থিসিস দিয়েই আমি বুঝাবো। সো এখন দেখুন থিসিসটাতে যাওয়ার আগে আমি চিন্তা করতে হবে যে আমাদের প্রশ্নটার কথা আমি বলি। প্রশ্ন হলো যে আমাকে টেকনোলজি পুরোটা আমার ক্লাস টিচারকে সরিয়ে দেবে। তো কিভাবে স্টুডেন্টরা ক্লাস টিচার সরে গেলে শিখবে? কম্পিউটারের মাধ্যমে, কম্পিউটার বা রোবটের মাধ্যমে। সো আপনি কি মনে করেন যে ক্লাসরুমে এটা সম্ভব? আমার মনে হয় এটা সম্ভব না। সো আমরা এখানে করবো যে এটা সম্ভব না। কেন সম্ভব না? সবসময় একটু ব্রেইন স্ট্রং করবেন, কারণ আপনি কিন্তু এই টপিকগুলো নিয়েই বা এই যে জিনিসগুলো পাবেন সেটাই আপনার প্যারাগ্রাফগুলো লেখার সময় আপনি ব্যবহার করতে পারবেন। এখন আসুন, যদি আমি চিন্তা করি যে আমার ক্লাসরুমে কেন প্রযুক্তি ব্যবহার করলে আমার কি সমস্যা হবে। প্রযুক্তি যদি ব্যবহার করি, আমার ক্লাসরুমে যে স্টুডেন্টদেরকে শুধু পড়ানো নয়, স্টুডেন্টদেরকে একটা মোটিভেশন করানো, স্টুডেন্টদেরকে ডিসিপ্লিন দেয়া, স্টুডেন্টদেরকে অনেক কিছু বুঝানো, যে বা স্টুডেন্টদেরকে যেটা হলো যে অনেক সময় স্টুডেন্টরা বোর ফিল করে, সেক্ষেত্রে টিচার দেখা যায় অফ টপিকে অনেক কিছু আলোচনা করে, গল্প করে, ব্রেক দেয়। সেই জিনিসগুলো আসলে আপনার হবে না যদি আমরা কম্পিউটার ইউজ করি, কারণ সে সহজেই মানুষের ইন্টেলিজেন্স বা মানুষের মন সে বুঝতে পারবে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় আমরা প্রযুক্তি ব্যবহার করে সরাসরি ক্লাসরুমের বা
ক্লাসরুমে যে টিচার সেটাকে আমরা সরাতে পারবো না। সো আমার থিসিসটা এই এত কিছু বলার কারণ এগুলো আসলে আমাদের এই যে এখানে হোয়াই নট এ যে পয়েন্টগুলো সেটা আমি আমার মাথায় লিখবো অথবা আমি কোথাও জায়গায় রাফ করব যে আসলে কি কেন আমার টিচার বা কেন আমার এই প্রযুক্তি টিচারকে কোন পক্ষে আমি যাব সেটা নিয়ে আমার কয়েকটা পয়েন্ট আমি দাঁড় করাবো। সো এই ৪ টা পয়েন্ট আমি দাঁড় করালাম যে ডিসিপ্লিন থাকবে না স্টুডেন্টদের। এখানে আমার বলা হবে যে একটা ইন্ডিভিজুয়াল নিড যেমন টিচার ইন্ডিভিজুয়ালি সবার সম্পর্কে বোঝার চেষ্টা করে, সবার সম্পর্কে জানে। সেই ক্ষেত্রে কম্পিউটার কিন্তু একটা গ্রুপের জন্য কাজ করবে বা কম্পিউটার জেনারেল ক্লাসে সবার জন্যই বলে যাবে। কম্পিউটার কিন্তু একজনকে বলবে না যে হ্যাঁ এই তুমি থামো, আরেকজনকে বলবে না যে এটা করো। সো যে ইন্ডিভিজুয়াল নিড সেটা কিন্তু কম্পিউটার কখনোই বুঝবে না। থার্ড পয়েন্ট হলো যে আমার ক্লাসরুমে যে অথরিটি বা ক্লাসরুমে যে একটা শাসন ভাব সেটা কিন্তু কখনোই প্রযুক্তি নিতে পারবে না। আর ৪ নাম্বার হলো যে এটা হয়ে যাবে একটু বোরিং ক্লাসরুম, বিকজ স্টুডেন্টরা যাবে একটা বাজতে থাকবে টেপ অথবা রেকর্ডের কিছু, যেটাকে স্পেশালি বাচ্চাদের জন্য যেটা আসলেই মজার কিছু হবে না। সো এই পয়েন্টগুলো বিবেচনা করে আমাদের মনে হলো যে আমরা আসলে বিপক্ষে যাব। তো আমি বিপক্ষে যাওয়ার বা পক্ষে যাওয়ার আগে আপনি কিছু পয়েন্ট আপনার মাথায় দাঁড় করাবেন। এইগুলা দাঁড় করার জন্য আপনি কোশ্চেন পাওয়ার পরেই আপনি চিন্তা করবেন যে আমার থিসিস কি হতে পারে এবং থিসিস কেন আমি পক্ষে যাবো বা বিপক্ষে যাবো, এই জন্য ব্রেনস্টর্ম করে আপনি কয়েকটা পয়েন্ট দাঁড় করাবেন। এটা যেকোনো রচনা লেখার জন্যই। তো আপনার যেটা হবে সেটা হলো থিসিসে আপনি ডিসএগ্রি করছেন। তো থিসিসের লাইনটা কেমন হবে? এর আগে আমি যেটা বলেছি এগুলো কিন্তু থিসিসের লাইন হবে না। আমার এই পর্যন্ত ২ টা লাইন লিখেছি। ১ম লাইনটা আমরা হয়েছে যে টেকনোলজি সারা ওয়ার্ল্ডে বেড়ে যাচ্ছে, এটা হলো আমার ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স। তবে ডিটেইলড হলো ক্লাসরুমে বেড়ে যাচ্ছে, যেটা আমার কোশ্চেনের সঙ্গে আমার এসের কোশ্চেনের সঙ্গে অনেকটা জড়িত। আর থার্ডটা হলো এটা হলো থিসিস সেন্টেন্স, এই লাইনটা ইট ইজ ডিসএগ্রিড। এটা তাহলে ডিসএগ্রি করা যায় বা আমি এর বিপক্ষে। আমি দ্যাট টেকনোলজি উইল কমপ্লিটলি রিপ্লেস দ্য টিচার ইন দ্য ক্লাসরুম। যে আমি যে কথাটা বলা হয়েছে এখানে যে টিচার ক্লাসরুমে থেকে সরে যাবে এবং টেকনোলজি আসবে, আমার থিসিস সেন্টেন্সটা বলছে যে আমি এটার বিপক্ষে। সো থিসিস সেন্টেন্সটা হলো সেই সেন্টেন্স যে সেন্টেন্সে আপনি আপনার মত দেবেন, আপনার নিজস্ব মত দেবেন। সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন ইট ইজ ডিসএগ্রিড দ্যাট টেকনোলজি উইল কমপ্লিটলি রিপ্লেস দ্য টিচার ইন দ্য ক্লাসরুম। তারপরে গিয়ে ৪ নম্বর সেন্টেন্সটাকে আমরা বলবো যে আউটলাইন সেন্টেন্স। কেন আউটলাইন সেন্টেন্সটা এখন কি জিনিস? আউটলাইন সেন্টেন্সটা হলো যে আপনারা দেখুন আমি কিন্তু এর আগে ৪ টা পয়েন্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ৪ টা পয়েন্ট বের করেছি যে স্টুডেন্টরা মিসবিহেভ করবে, স্টুডেন্টদের রোবোটিক টিচার অথবা কম্পিউটার যদি হয় তাহলে ইন্ডিভিজুয়াল নিড বুঝবে না। সো এই ৪ টা পয়েন্ট থেকে আমি যেহেতু আমি এর আগের লাইনটা বলেছি ইট ইজ ডিসএগ্রিড, আমার থিসিস সেন্টেন্সটা হলো যে আমি ডিসএগ্রি করেছি, আর আউটলাইন সেন্টেন্সটা হলো যে কেন আমি ডিসএগ্রি করেছি সেটা আমি লিখব। এখন দেখুন, এবং যেই আউটলাইন সেন্টেন্সটাতে আমি যেই কারণগুলো বলবো সেই কারণগুলো নিয়েই আমি কিন্তু আমার নেক্সট প্যারাগ্রাফগুলোতে আলোচনা করব। দেখুন এখানে লাইনটা এইভাবে আমি ব্যবহার করেছি, অ্যানালাইজিং বোথ দ্য ইনএবিলিটি অফ এ টেকনোলজি ড্রিভেন টিচার টু ডিসিপ্লিন স্টুডেন্টস ইন এ ক্লাসরুম। তো প্রথম লাইনটা বলা হয়েছে আমি অ্যানালাইজ করে বের করেছি যে টেকনোলজি চালিত শিক্ষকের স্টুডেন্টদের ডিসিপ্লিন বা স্টুডেন্টদের শৃঙ্খলা, ক্লাসরুমে শৃঙ্খলা রাখতে পারবে না এবং তারা এবং যার ফলে কি হবে স্টুডেন্টদের যে লার্নিং প্রসেস সেটা আসলে বুঝতে পারবে না আমাদের রোবোটিক টিচার। সো এই যে লাইনটা, এই লাইনটাতে যেটা হবে যে সেটা হলো যে
এই লাইনটাই আসলে আমার পরের যে প্যারাগ্রাফগুলো সেটার ফাউন্ডেশন হিসেবে কাজ করবে। আমার এখানে দেখুন আমি ২ টা পয়েন্ট তুলে এনেছি। ইনএবিলিটি অফ এ টেকনোলজি ড্রিভেন টিচার টু ডিসিপ্লিন স্টুডেন্ট। স্টুডেন্টদেরকে ডিসিপ্লিন রাখা এবং স্টুডেন্টসের লার্নিং প্রসেসটাকে রোবোটিক টিচার ভালোভাবে বুঝতে পারবে না। এই ২ টা পয়েন্টকে আমি তুলে নিয়েছি। আমি কিন্তু আমার ওই ৪ টা পয়েন্ট থেকে আমি যেকোনো ২ টা পয়েন্ট আপনি মনে রাখবেন ৪ টা পয়েন্ট বা ৫ টা পয়েন্ট আপনি যেইটাই বের করেন, যেটার জন্য আপনি আপনার থিসিস আপনি পক্ষে যাওয়ার জন্য, হ্যাঁ, আমি এই পলিটিক্যাল পার্টির পক্ষে যেতে চাই কারণ এরা আমাদেরকে ব্রিজ করে দিয়েছে, এরা আমাদের এডুকেশন দিয়েছে। সো এরকম ৪ টা পয়েন্ট বা ৫ টা পয়েন্ট তো আপনার মাথায় থাকে। সো এই ৫ টা পয়েন্ট থেকে আপনি বেস্ট ২ টা পয়েন্ট নিয়ে আলোচনা করবেন। যে বেস্ট ২ টা পয়েন্ট কোন ২ টা পয়েন্ট নিয়ে আপনি পরে আলোচনা করবেন সেটাকে আপনি এভাবে লিখবেন যে অ্যানালাইজিং অ্যানালাইজিং বোথ দ্য ইনএবিলিটি অফ এ টেকনোলজি ড্রিভেন। সো কোনগুলো নিয়ে আপনি আলোচনা করবেন বা কি কেন আপনি একটা পক্ষ নিয়েছেন সেটার জন্যই আপনি আপনি আপনার থিসিস সেন্টেন্সটাকে আপনি বলেছেন ইট ইজ ডিসএগ্রিড। সো আমি সহজে বুঝাচ্ছি। আমরা ধরুন আমি আবার একটু বাংলা সিনেমার অনন্ত জলিল দিয়ে উদাহরণ দিই তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। আমি বলছি যে বাংলা ছবিতে আমার কোশ্চেন একটা কোশ্চেন আসলো, রচনা কোশ্চেন হঠাৎ করে আমি জলিল অনন্ত নিয়ে একটা আইএলটিএস এ কোশ্চেন আসলো যে নিঃস্বার্থ ভালোবাসা ছবি কি ভালো না খারাপ, তোমার মতামত কি? আমি এখন আসলাম যে বাংলা বাংলা সিনেমাতে বর্তমানে অনেক নতুন নতুন ছবি হচ্ছে, এটা হলো আমার ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স। তারপর ডিটেল ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স আসবে এম এ জলিল অনন্ত এই সারা জাগিয়েছে কিছু নতুন ছবি বানিয়ে, এটা হলো আমার ডিটেল। তারপর থার্ড হলো যে এখন আমি থার্ড এম এ জলিল অনন্তের নিঃশব্দ ছবি ভালো না খারাপ কোশ্চেন ছিল এটা, এখন থার্ড ভালো না খারাপ, ঠিক আছে ভালোর দিকে হলো এম এ জলিল অনন্ত খুব ভালো অ্যানিমেশন দেয়, এম এ জলিল অনন্ত খুব অনেক টাকা ইনভেস্ট করে, এম এ জলিল অনন্ত মানুষের জব ক্রিয়েট করছে। সো এই পয়েন্টগুলো চিন্তা করে ধরুন আমি বুঝা গেলাম, আমি ধরলাম যে এম এ জলিল অনন্ত ছবি ভালো বা আমি এম এ জলিল অনন্ত ছবি আরো চাই। তো সেক্ষেত্রে আমার থিসিস সেন্টেন্সটা হবে যে আমি অ্যাগ্রি করি এম এ জলিল অনন্তের ছবি খুব ভালো। আর আউটলাইন সেন্টেন্সটা হবে কি, যেহেতু আমি অ্যানালাইজ করে বের করেছি যে এম এ জলিল অনন্ত টাকা ইনভেস্ট করে ফলে মানুষের জব হচ্ছে। আর আরেকটা পয়েন্ট হলো যে মানুষ আবার সিনেমা হলে ফিরে যাচ্ছে। তো এই ২ টা পয়েন্ট নিয়ে আমি আমার পুরো প্যারাগ্রাফে পুরো রচনাতে পরের প্যারাগ্রাফগুলোতে আমি এগুলো নিয়ে আলোচনা করব। সো আমি ২ টো পয়েন্ট তুলে ধরলাম। একটা পয়েন্ট হলো মানুষ সিনেমা হলে ফিরে যাচ্ছে, আরেকটা হলো মানুষের জব ক্রিয়েট হচ্ছে। সো এই ২ টা এনালাইজ করে আমি খুঁজে পেলাম যে অ্যামেজুলের অনন্ত ছবি খুব ভালো। সো এটা হয়ে গেল আমার ইন্ট্রোডাকশন। সো এখানে আমি যেমন ৪ টা পয়েন্ট বুঝিয়েছি, আপনার যেকোনো আর্গুমেন্টিভ রচনার জন্য এভাবে ৪ টা পয়েন্ট তুলে ধরার চেষ্টা করবেন। এখানে দেখুন, সো আমার হয়ে গেছে দেখুন প্রথম লাইন, ইন টুডেজ ওয়ার্ল্ড দ্য ইউজ অফ টেকনোলজি ইজ এভার ইনক্রিজিং। এই লাইনটা হলো ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স, এখানে সরাসরি আমরা কিছু বুঝাই নেই। তারপর আসছে যে ইভেন ইন ক্লাসরুমস টেকনোলজি ক্যান বি কমনলি সিন। তারপরে আসছে যে দেখুন যে ক্লাসরুমও কিন্তু সহজে আমরা দেখতে পারি কেমন ভাবে টেকনোলজি ব্যবহার হচ্ছে। সো তারপরের লাইন আমার ইট ইজ ডিসএগ্রিড, এটা হলো আমার থিসিস সেন্টেন্স। টেকনোলজি উইল কমপ্লিটলি রিপ্লেস দ্য টিচার ইন দ্য ক্লাসরুম, এটাকে আমরা বলবো যে থিসিস। তারপর আউটলাইন সেন্টেন্স হলো অ্যানালাইজিং বোথ দ্য ইনএবিলিটি অফ টেকনোলজি। আমি কেন থিসিসে বলেছি যে আমি ডিসএগ্রি করব, কারণ আমি অ্যানালাইজ করে দেখেছি যে আমার টিচার আমার টেকনোলজি ড্রিভেন টিচার হলে আমার কি কি অসুবিধা হতে পারে। সো আপনি সবসময় মনে রাখবেন আপনি পক্ষে যেতে পারেন বা বিপক্ষে যেতে পারেন, বাট যেই দিকে যান যেন আপনার দিকে যুক্তি দেওয়ার মতো অনেক ধরনের তথ্য আপনার মাথায় থাকে বা লিখার মতো ভালো ইনফরমেশন আপনার কাছে থাকে, সেই ক্ষেত্রেই আপনি কিন্তু পক্ষে যাবেন অথবা সো আমার হয়ে গেল এখানে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন হয়ে যাওয়ার পর আমি এখন শেষ ইন্ট্রোডাকশন শেষ করার পর আমি এখন যাব
যেখানে যাব, যে এখানে দেখুন একটা লাইন আপনারা পড়ে দেখেন। যে কেউ আপনার introduction প্যারাগ্রাফটার দিকে তাকাবে, সে কিন্তু আপনার পুরো রচনা সম্পর্কে ধারণা পাবে। introduction প্যারাগ্রাফ আমার থিসিস। সো থিসিস সে আমি কোন দিকে যাচ্ছি সেটা বললাম। আর সবসময় মনে রাখবেন কখনো পার্সোনাল প্রোনাউন আই বা মি এই ধরনের চেষ্টা করবেন এই ধরনের পার্সোনাল প্রোনাউন গুলো ব্যবহার না করতে রাইটিং টাস্ক শুরুতে। আমাদের কিন্তু এখানে যদিও বলা হচ্ছে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে কিন্তু আমি কিন্তু আই লিখছি না, আমি লিখছি ইট ইজ ডিসএগ্রিড দ্যাট। এটা সো কখনোই পার্সোনাল প্রোনাউন ব্যবহার করা যাবে না। এই জন্যই পার্সোনাল প্রোনাউন ব্যবহার করলে টাস্ক টুতে বা রচনাতে আপনার কোশ্চেন মার্কস কমে আসবে। সো এখানে দেখুন আমরা কিন্তু যেটা বলছিলাম যে আমার প্যারাগ্রাফটা পড়েই আপনি আমার রচনা সম্পর্কে ধারণা পাবেন। আমার প্যারাগ্রাফে আপনি পাবেন যে আমার থিসিসের লাইন বা আমার তৃতীয় লাইনটাতে পাবেন আমি কি নিয়ে আলোচনা করবো, আর চতুর্থ লাইন যে আমি কি দিয়ে আমার আর্গুমেন্টটাকে সাপোর্ট করব। আমি সেই পয়েন্টগুলো নিয়ে আমি আলোচনা করে ফেলেছি। সো আমি এর আগে আপনারা একটু মনে করুন, আমি বারবারই অনন্ত জলিল সাহেবের কথা বলছি। কারণ হলো এই যে আমি বলছি যে জব ক্রিয়েট করছে, সো জব ক্রিয়েট নিয়ে আমার অ্যামেজল অনন্ত কিভাবে বাংলা ছুঁতে জব ক্রিয়েট সেটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখে ফেলবো। আর তারপরে আমরা মানুষ হলমুখী হচ্ছে সেটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখে ফেলবো। সো আমার দুটো প্যারাগ্রাফে কি হবে সেটা কিন্তু আমার এখানে যেমন আমার প্রথম কিভাবে ডিসিপ্লিন আনছে না ক্লাসরুমে এবং কিভাবে রোবোটিক টিচার স্টুডেন্ট লার্নিং প্রসেসে ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারছে না, এই দুটো পয়েন্ট নিয়ে আমার দুটো বড় বড় প্যারাগ্রাফ হয়ে যাবে। আর এরপর আমি আমার কনক্লুশন লিখবো। সো টোটালি আমার রচনা লেখা শেষ হয়ে যাবে। তো এখানে দেখুন আমি একটু এক্সাম্পল দিচ্ছি। পাবলিক ট্রান্সপোর্টেশন ইজ এ গ্রেট ওয়ে টু ট্রাভেল, particularly within a metropolis. The Shanghai Metro. So Shanghai Metro is the most convenient way to get around the city. Do you agree or disagree? এখন দেখুন আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে আমি একটু বলি। আমার প্রথম ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স যদি এরকম লিখি যে পাবলিক ট্রান্সপোর্টটা আমি এখানে লিখবো যে পাবলিক ট্রান্সপোর্টে না লিখে যে হবে যে ট্রান্সপোর্টেশন নিয়ে যে কোনো একটা লাইন লিখবো যে ট্রান্সপোর্টেশন আমাদের বর্তমান জীবনে বা আমাদের লাইফে যে আমাদের মুভমেন্ট তাতে ট্রান্সপোর্টেশনের একটা বড় ইম্প্যাক্ট আছে সেটা লিখলাম। তারপর সেকেন্ড লাইনটা ডিটেল প্যারাগ্রাফে আমি চলে আসলাম যে আমাদের কমিউট করার জন্য। এখানে দেখুন আমি ব্যবহার করছি কমিউট, কারণ হলো এটা এমন একটা ভোকাবুলারি যেটা এখানের সঙ্গে যায় কিন্তু কোশ্চেনে নেই। তো আমি ডিটেল সেন্টেন্স দ্বিতীয় সেন্টেন্সটাতে আমি এসে লিখলাম যে আমার কমিউট করার জন্য বড় বড় সিটিগুলোতে পাবলিক ট্রান্সপোর্টটা খুব দরকার। চলে আসলো আমার ডিটেল। থার্ডটা আসলো যে আমি অ্যাগ্রি করি যে বা ডিসঅ্যাগ্রি করি। এখন আমি অ্যাগ্রি করলাম যে আমার আমার যে সাংহাই মেট্রোটা হলো আমাদের যেমন লন্ডনে আন্ডারগ্রাউন্ড আছে যেটা মাটির নিচে দিয়ে যায়। সো এরকম সাংহাই মেট্রোটাও এরকম কিছু যেটা দিয়ে মানুষ সহজেই যাতায়াত করতে পারে। তো এখন আমি ধরলাম আমি এটা পক্ষে যাওয়ার জন্য আমি কয়েকটা পয়েন্ট নিলাম। একটা চিপ, এটা ফ্রিকুয়েন্টলি আসে, এটাতে ট্রাফিক জ্যাম হয় না, এটাতে মানুষের কম পলিউশন হয়, এয়ার পলিউশন যেহেতু মানুষ কম কার চালায়। তো এরকম অনেক পয়েন্ট ধরে নিয়ে আমি তৃতীয় লাইনটা আমি লিখলাম যে ইট ইজ অ্যাগ্রি দ্যাট সাংহাই মেট্রোটা আমার কনভিনিয়েন্ট অথবা ভালো ওয়ে বা আমার জন্য সাংহাই যে মেট্রোটা সেটা আসলে ভালো জিনিস। আমি এটা অ্যাগ্রি করলাম। তারপরে গিয়ে আমি আমার যে আউটলাইন সেন্টেন্স সেখানে আমি লিখলাম যে যেহেতু আমি বলেছি যখনই আমি থিসিস সেন্টেন্স ঠিক করেছি তখনই আমি চিন্তা করলাম যে এটা চিপ বা এটা আমার ট্রাফিক জ্যাম কমায়, তখন আউটলাইন সেন্টেন্সটাকে লেখার চেষ্টা করবেন খুব সুন্দরভাবে, যেখানে আপনি এটার জন্য আপনি প্রচুর প্র্যাকটিস করবেন। আর প্র্যাকটিস করার জন্য আপনারা বিভিন্ন টপিক যেমন পলিউশন, ট্রান্সপোর্ট, হেলথ, তারপর এডুকেশন,
তারপরে আপনার এরকম 15-20টা টপিক যেগুলো সাধারণত জেন্ডার বলতে আমি বুঝাচ্ছি যে মেয়েরা বা মেয়ে-ছেলে নিয়ে আলোচনা বা টোটাল কথা জেন্ডার নিয়ে এরকম বিভিন্ন ধরনের ডায়েট, এরকম কমন কিছু জিনিসপত্র যেগুলো নিয়ে বর্তমানে আলোচনা করা হয়। ডায়েট, হেলথ, সো এইসব জিনিসপত্রগুলো নিয়ে আপনি ইজি vocabulary গুলো শিখবেন। এইসব জিনিস নিয়ে কিছু vocabulary শিখে রাখলে, যেমন এখানে পাবলিক ট্রান্সপোর্ট, এর আগে আমরা দেখেছি এডুকেশন, যেটা আমরা আজকে সলভ করছি। সো আমি যেটা বলছিলাম সেটা ১ম ৩ টা লাইন লিখেছি। আর আউটলাইনে আপনি থিসিসে যেটা পেয়েছেন যে এটা চিপ এবং এটা ট্রাফিক জ্যাম করে না। এরকম ৪-৫ টা পয়েন্ট থেকে আমি ২ টা ভালো পয়েন্ট বের করব। যে ১ নম্বর বলব যে আমি এনালাইজ করেছি যে এটা চিপ এবং এটা অ্যাম যানজট বা ট্রাফিক যে কনজেশন সেটা কমায়। সেজন্য আমি এগ্রি করছি যে সাংহাই মেট্রোটা ভালো ওয়ে শহরে ঘোরার জন্য। সো এই এই এক্সাম্পলটা থেকে আমরা সহজেই কিভাবে আমরা ইন্ট্রোডাকশন লিখবো আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। এই যে ফর্মুলাটা যেটাকে আমি বলেছি BDTO, এই ফর্মুলাটা যদি আপনারা ইউজ করেন এবং ইফেক্টিভলি ভালো কিছু ভোকাবুলারি ইউজ করেন এবং সুন্দর কিছু সেন্টেন্স লিখতে পারেন, আমার মনে হয় আপনারা খুব ভালো একটা মার্কস পাবেন। সো আমি এখানে কিন্তু আমার ইন্ট্রোডাকশন কিভাবে লেখা হবে আর্গুমেন্টিভ এসের জন্য সেটা আমরা দেখিয়েছি। এরপর আরো কিছু কোশ্চেন আছে, আমি আপনাদের জন্য এই বইটা দিয়ে দিব, আপলোড করে দেবো। আপনারা এই বইটা থেকে এই কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবেন। তারপরে আমি এখন চলে যাব যে যেখানে যাব সেটা হলো যে আমার যেহেতু প্রথম ইন্ট্রোডাকশনটা লেখা হয়ে গেছে, সেহেতু আমি এখন সেকেন্ড ইন্ট্রোডাকশন লেখার পর আমি বলেছি আমরা এর পরের প্যারাগ্রাফে চলে যাব। কিভাবে প্যারাগ্রাফ লিখবো এর আগে আমি ২ টা জিনিস নিয়ে আলোচনা করছি, সেটাকে বলবো আমি কোহেরেন্স এবং কোহেশন। কোহেরেন্স এবং কোহেশন এটা কি? সেটা হলো যে কোহেরেন্স হলো যে আপনি কোনো একটা জিনিস পড়ছেন। পড়ার ফলে আপনি আসলে পড়াটা পড়ে বুঝতে পারছেন, সহজেই বুঝতে পারছেন। সেটাকে আমরা বলবো কোহেরেন্স। আপনি পড়ে বুঝতে পারছেন না কি বলতে চাচ্ছে। আগের লাইন পরে চলে এসেছে বা কোনো লেখায় কোনো ধরনের সাজানো গুছানো লেখা না, সেটাকে কিন্তু কেউই পড়তে পছন্দ করে না। আপনি এমনভাবে লিখবেন যেটা পড় বলতে বোঝায় কোঅপারেটিভ, তারপরে এই যে কো কলিগ বললাম, টা বুঝাতেই বোঝায় যে আপনার যখনই আপনার পাশাপাশি সম্পর্কযুক্ত। সো কোহেরেন্স হলো যে আপনি সহজেই পড়ে যেটা বুঝানো যায়, এমনভাবে ওয়ার্ডগুলো অর্ডার করা হয় বা ওয়ার্ডগুলো সাজানো হয় লিখে যাতে সহজ। আর কোহেশন এটাও কোহারেন্সের সঙ্গে খুবই জড়িত। কোহেশন হলো আপনি আইডিয়াগুলোকে এক করার জন্য যে লিঙ্কিং ওয়ার্ডগুলো বা ট্রিগার ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়। সো এই জিনিসটা বোঝার জন্য এই জিনিসটা কেন বোঝার কারণ হলো যে আমাদের যে টাস্ক 2 সেক্ষেত্রে আমার vocabulary জন্য 25%, গ্রামারের জন্য 25%, আমার আমি যে টাস্ক অ্যাচিভমেন্ট বা আমাকে যেটা যা যে আমি পক্ষে না বিপক্ষে সেটার জন্য আমি যে মতামত দিচ্ছি সেটার জন্য 25% এবং কোহেরেন্স এবং কোহেশনের জন্য 25%। সো কোহেরেন্স এবং কোহেশনটা কিন্তু আমার আর যে বাকি ৩টা সেই ৩টা যদি আমি ভালোভাবে অ্যাচিভ করতে পারি তাহলে কিন্তু আমার কোহেরেন্স এন্ড কোহেশনটা আসবে। সো আমি এই আজকের লেকচার চেষ্টা করব আপনাদেরকে কোহেরেন্স এবং কোহেশনটাও যেন আমার এসেতে আসে। আমার দেখুন ইন্ট্রোডাকশনের প্রতিটা লাইনের সঙ্গে পরের লাইন কিন্তু জড়িত। এটাকেই কিন্তু আমরা বলবো কোহেরেন্স। আর কোহেশনটা কিন্তু এসেছে আমি কিন্তু কিছু লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করেছি। সেটার মাধ্যমে কিন্তু আমার কোহেশন এসেছে। যেমন আমি ১ম লাইনটা ব্যবহার করেছি টেকনোলজির একটা ব্যাকগ্রাউন্ডের কথা বলে। তারপরের লাইনটা আমার এসেছে আরেকটু আমি কিন্তু ডিটেইল একটা ফোকাস করেছি। তারপরের লাইনটা কিন্তু এসেছে আমি একটা কথা বলেছি যে হ্যাঁ, ১ম লাইনটা বলেছি হ্যাঁ টেকনোলজি নিয়ে কথা, ২য় লাইনটা বলেছি হ্যাঁ ক্লাসরুমে টেকনোলজি চলে এসেছে, ৩য় লাইনটা আমি বলেছি যে হ্যাঁ, আমি মনে করি যে ক্লাসরুমে টেকনোলজি আসলেও সেটা রিপ্লেস করতে পারবে না।
তারপর লাইনটা আমি কেন রিপ্লেস, সো প্রতিটা সেন্টেন্স কিন্তু এমন অর্ডারে সাজানো যাতে আমার সেন্টেন্সগুলোর একটা সুন্দর অর্ডার মেনটেন হয়েছে। এটাই কিন্তু আমার কোহেরেন্স। আর কোহেশন হলো যে আমি এই সেন্টেন্সগুলো ব্যবহার করার জন্য কিছু লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করছি, যেটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন, এখানে আমি আপনাদের জন্য কিছু কিভাবে আপনারা কোহেশন করতে পারবেন, আপনার সিমিলারিটি বোঝানো বা কন্ট্রাস্ট বোঝানো, সিরিজ বোঝানোর জন্য এভিডেন্স, রেজাল্ট, কনক্লুশন। আমরা যেমন কোথাও ধরুন আমার বোঝানো দরকার যে কনক্লুশন না লিখে আমি ফাইনালি লিখতে পারি, দিস শোজ লিখতে পারি, দিস, দেয়ারফর, এরকমভাবে আমরা ব্যবহার করতে পারি। এগুলো দিয়ে আমরা কোহেশন বা আমার লিঙ্কিং ওয়ার্ডগুলো, এই লিঙ্কিং ওয়ার্ডগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনি এগুলো সবসময় মাথায় রাখবেন এবং সবসময় চেষ্টা করবেন ডিফারেন্ট লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করতে, বাট এটার ওভার ইউজ করবেন না। এখানে দেখুন আমার কি লিঙ্কিং ওয়ার্ড আমি ব্যবহার করছি ইভেন ইন, তারপর দিস, দুটো লিঙ্কিং ওয়ার্ড আমি ইন্ট্রোডাকশনে ব্যবহার করেছি। আপনারা লিঙ্কিং ওয়ার্ড বলতেই কিন্তু আমি দেখছি যে একটা ধরনের প্রবণতা আছে আমাদের বাংলাদেশ স্টুডেন্টদের জন্য, আমরা মোর ওভার, হাউ এভার, এগুলোই মনে করি লিঙ্কিং ওয়ার্ড, বাট দিস, দ্যাস, দ্যারফর, এইসব ধরনের এগুলোও কিন্তু লিঙ্কিং ওয়ার্ড এবং এগুলোও কিন্তু সেম ইফেক্টিভ অ্যাজ লাইক হাউ এভার এবং মোর এভারের মতো। সো এখানে দেখুন ইভেন ইন, সেটা আমি যখন অলসো, আমি ইভেন ইনটা এমনভাবে ব্যবহার করেছি, সেটা হলো যে এটা একটা ফ্রেজ, যেটা যেহেতু আমি এর আগের লাইনে ব্যাকগ্রাউন্ড সেন্টেন্সটাতে বুঝাতে চেয়েছি বড় একটা, যে আসলে টেকনোলজি সব জায়গায় বেড়ে যাচ্ছে। তো ইভেন ইন দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড সেন্টেন্সের সঙ্গে একটা লিঙ্ক করেছি যে হ্যাঁ, খুব বেশি টেকনোলজি ব্যবহার হয়, এবং আমি কথাটাকে কিন্তু একটু টেনে আমার দ্বিতীয় লাইনে নিয়ে এসেছে। এই যে টেনে আনা, এই যে সুই দিয়ে বা নিডল দিয়ে যেমন জামা কাপড় সেলাই করা হয়, এরকমভাবে যেমন প্রতিটা লাইন বাই লাইন যে আমার জোড়া লাগানো, সেটা করতে পারলেই কিন্তু আমার আপনার কোহেশনটা হবে। আর যখনই আপনার কোহেশনটা হবে, প্রতিটা লাইন লিঙ্ক হবে, তখনই আপনি পড়লে কিন্তু আপনার পড়াটা মনে হবে যে গুছানো, সেটাই হলো কোহেরেন্স। তো এরপরে আমরা ব্যবহার করেছি দিস, 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 খুব ভালো লিঙ্কিং ওয়ার্ড, খুব বেশি ব্যবহার হয়। এখানে দেখুন দিস দ্বারা, কেন দিসটা কিভাবে লিঙ্কিং ওয়ার্ড, এখানে দেখুন ব্যবহার হয়েছে যে ইট ইজ ডিসএগ্রিড দ্য টেকনোলজি উইল কমপ্লিটলি। আমি তৃতীয় লাইনটা ব্যবহার করছি যে আমার থিসিস সেন্টেন্স, কিন্তু শেষ লাইনটাতে আমি এসেছি অ্যানালাইজিং বোথ দ্য ইনএবিলিটি। আমি অ্যানালাইজ করে যেটা পাবো উইল শো দিস, কি শো করবে আমার থিসিসটাকে শো করবে। সো এই দিসটা দিয়ে আমি আমার আগের লাইনটাকে বুঝিয়েছি। এভাবে যখন আপনি লিঙ্কিং ওয়ার্ডগুলো দিয়ে পরের লাইন বা আগের লাইনের সঙ্গে লিঙ্ক করবেন, সেটাকে আমরা বলবো যে সেই এই জিনিসটা করতে পারলে, এভাবে যখন একটার সঙ্গে একটাকে আপনি সাজাতে পারবেন বা একটার সঙ্গে একটাকে আপনি জোড়া লাগাতে পারবেন, সেটাকে আমরা বলবো কোহেরেন্স এবং কোহেশন। এবং এটা করতে পারলেই কিন্তু আমি আমার এই অ্যাসেটা যখন লিখবো, আমি প্রতিটা লাইনের সঙ্গে অন্য লাইনের কি ধরনের সম্পর্ক সেটা আমি করে দেখানোর চেষ্টা করব। এখন আসুন, আমি যেহেতু আমার থিসিস দিয়েছি, এখন আমি আমার লিখবো দুটো প্যারাগ্রাফ লিখবো। প্রথমে আমার ইন্ট্রোডাকশন, তারপর দুটো প্যারাগ্রাফে 4টা সেন্টেন্স করে প্রতিটা প্যারাগ্রাফে থাকবে। প্রথম সেন্টেন্সটাকে আমি বলবো টপিক সেন্টেন্স, দ্বিতীয় সেন্টেন্সটাকে আমি বলবো এক্সাম্পল, থার্ড সেন্টেন্সটাকে আমি বলবো ডিসকাশন, ফোর্থ সেন্টেন্সটাতে আমি দেব কনক্লুশন। এই কনক্লুশন হলো প্রতিটা প্যারাগ্রাফের জন্য আমি লাস্ট সেন্টেন্সটাকে আমি বলবো কনক্লুশন। তো এইটাকে আমি বলবো যে টিইডিসি ফর্মুলাতে আপনারা দেখুন, আমি কোশ্চেনটা এখানে আবার দেওয়া হয়েছে যে টেকনোলজি। তো এখানে কোশ্চেন দেওয়ার পরে আমরা ইন্ট্রোডাকশন লিখেছি। ইন্ট্রোডাকশনে আসুন, আমি আউটলাইনে বলা হয়েছে যে আমাদের দুটো পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করেছি। যে দুটো পয়েন্ট, প্রথম পয়েন্টটা নিয়ে আমার প্রথম একটা প্যারাগ্রাফ হবে। তো যেহেতু দেখুন এখানে দুটো যে পয়েন্ট আছে, দ্য ইনএবিলিটি
the inability of a technology driven teacher to discipline student. সো এই যে ডিসিপ্লিন থাকবে না, সো আমি এখানে লিখুন সবসময় চেষ্টা করব যে আমরা আমাদের রিয়েল লাইফ এক্সাম্পল ব্যবহার করতে, আপনার রিয়েল লাইফের কোনো ঘটনা ব্যবহার করতে। তো এখন দেখুন ব্রেন স্টর্ম করে আমরা যদি কিছু আইডিয়া বের করতে পারি কেন টেকনোলজি ড্রিভেন টিচার স্টুডেন্টদেরকে ডিসিপ্লিন করতে পারবে না। কারণ হলো যে দেখুন বাচ্চারা ক্লাসরুমে সাধারণত দুষ্টামি করে, এদিক সেদিক ঘুরে, যেটা টেকনোলজি ড্রিভেন টিচার পক্ষে কন্ট্রোল করা সম্ভব না। তারপরে বাচ্চারা সবসময় কাউকে না পেলে কোনো একটা অটোমেটিক জিনিস বাচ্চা তারা কিন্তু বদার করবে না যে আসলে আমার টিচারের কথা শুনতে হবে। তো এই জিনিসগুলোকে যেমন হবে। সেকেন্ড পয়েন্ট হলো এই যে রোবোটিক টিচারের কিছু যেটাকে আমরা দোষ বলবো বা যেটাকে আমরা বলি সীমাবদ্ধতা, সেটা হলো যে সে কিন্তু স্টুডেন্ট কোনো কিছু না বুঝলে স্টুডেন্ট হঠাৎ করে কিন্তু পড়াশোনার বাইরেও অনেক কোশ্চেন জিজ্ঞাসা করে ফেলতে পারে। ধরুন আমি এখন ক্লাসে গেলাম, আপনি আমাকে আইএলটিএস এর বাইরে একটা কোশ্চেন করলেন, স্যার অ্যাশেজ তো হলো, অ্যাশেজে কে জিতলো, ইংল্যান্ড জিতলো না অস্ট্রেলিয়া জিতলো। তো এই যে কোশ্চেনটা, এটা কিন্তু অ্যাজ এ ম্যান অথবা একজন মানুষ হিসাবে আমি কিন্তু হয়তোবা চেষ্টা করব বা কিন্তু একজন রোবোটিক টিচার বা একটা কম্পিউটারকে কিন্তু প্রোগ্রামিং করা হবে শুধু ওই ক্লাসটা কন্টেন্ট নিয়ে আলোচনা করার জন্য। সো এই যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতা আরো হতে পারে, যেমন মোটিভেশন করতে পারবে না। সো এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করার কারণ হলো আমি এখান থেকে যে পয়েন্টগুলো আসবে সেখান থেকে আমি যেটা করব যে আমি এখানে যদি লিখি তাহলে আপনারা বুঝবেন যে এখানে দেখুন প্রথম লাইনটা আমি আপনাদেরকে একটু গুছিয়ে বলি। আমার প্রথম প্যারাগ্রাফের প্রথম লাইনটা হলো বলবো আমরা টপিক সেন্টেন্স। তো টপিক সেন্টেন্সটা হবে ফার্স্টলি। প্রথমত এই ফার্স্টলিটা হলো আমার একটা লিঙ্কিং ওয়ার্ড, যেটা আমার কোহেশন করতে কাজে দেবে। এ টিচার পাওয়ার্ড বাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা হলো যে টেকনোলজির সঙ্গে সম্পর্কযুক্ত একটা ভোকাবুলারি, would have little to no control over its students. সো এখানে হলো যে যেহেতু আপনারা মনে রাখবেন যে আউটলাইন সেন্টেন্সে আমি বলেছি যে তারা ডিসিপ্লিনের জন্য স্টুডেন্টদের এমন টিচার দরকার বা টেকনোলজি সেটা করতে পারবে না। সেই লাইনটাকে আমি কিন্তু আমার যে আউটলাইনে আমি যে কথাটা বলেছি, এখানে দেখুন আমি আবার একটু পিছনে যেতে হলে আপনারা সহজে বুঝতে পারবেন। আউটলাইনে যেটা আমি আপনাদেরকে এখানে বলেছি যেটা যে ওকে, ইনএবিলিটি অফ এ টেকনোলজি ড্রিভেন টিচার টু ডিসিপ্লিন স্টুডেন্টদেরকে ডিসিপ্লিন করতে পারবে না, সেইটাকে আমি কিন্তু আমার প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সে আমি কিন্তু সেই জিনিসটাকেই একটু সুন্দর করে বা অন্য ভাষায় বলেছি যে ফার্স্টলি এ টিচার পাওয়ার্ড বাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উড হ্যাভ লিটল টু নো কন্ট্রোল ওভার স্টুডেন্টস। সো ডিসিপ্লিন করতে পারবে না কেন, যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যেহেতু সে চলবে, যেহেতু এটা কৃত্রিম একটা ইন্টেলিজেন্স দিয়ে তৈরি, সেহেতু সে সেই ধরনের টিচারের রোবোটিক টিচারের কিন্তু কন্ট্রোল থাকবে না। বাচ্চাদের উপর কন্ট্রোল না থাকলে সে ডিসিপ্লিন করতে পারবে না। তো আমাদের প্যারাগ্রাফে আমি বলেছি যে প্রথমটা হবে আমার টপিক সেন্টেন্স, এর পরের সেন্টেন্সটাকে আমরা বলবো আমি একটা এক্সাম্পল দেব। তো মনে রাখবেন যে আউটলাইন সেন্টেন্সটা আমার ইন্ট্রোডাকশনে যে আউটলাইন সেন্টেন্সটা থাকবে সেই আউটলাইন সেন্টেন্সটারই সেম একটা সেন্টেন্স, বাট একটু ডিফারেন্ট ভোকাবুলারি দিয়ে ডিফারেন্ট ভাবে কিন্তু সেম মিনিংয়ে আপনি একটা লেখা লিখবেন, যেটা আউটলাইন সেন্টেন্সে আমরা বলেছি অলরেডি। তো এখন দেখুন এখানে
second line, for example, it is commonly understood that children require the watchful eye of a teacher to ensure that they are indeed completing their classwork and not fooling around during class time. তো এখানে দেখুন আমি কিন্তু একটা এক্সাম্পল দিয়েছি যেটা সাধারণত ক্লাসরুমের রিয়েল লাইফ এক্সাম্পল দিয়েছি, আপনি অন্য যে কোনো এক্সাম্পল দিতে পারেন। সো প্রথমে টপিক সেন্টেন্সে একটা লাইন লিখবেন যে বাচ্চাদের ডিসিপ্লিন রাখতে পারে না একটা রোবোটিক টিচার, যেহেতু সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করেছে। তারপর দ্বিতীয় লাইনে চলে আসবেন যে উদাহরণস্বরূপ ক্লাসরুমে দেখা যায় ক্লাস ওয়ার্ক হয়েছে কিনা বা বাচ্চারা ক্লাসে মনোযোগ দিচ্ছে কিনা, সেই জিনিসগুলো সাধারণত বোঝার জন্য একজন শিক্ষকের প্রয়োজন হয়। সো যেহেতু শিক্ষকের প্রয়োজন হয়, সেহেতু আমার এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টিচার কিন্তু আমার সেই কাজটা করতে পারবে না। সো আমার কিন্তু প্রথমেই যে টপিক সেন্টেন্সটা হলো প্যারাগ্রাফ নাম্বার 1-এ, প্লাস সেকেন্ডটা হলো আমার একটা এক্সাম্পল। সো এখন আমি যেটা করব সেই পরের লাইনটাকে বলবো যে ডিসকাশন সেন্টেন্স। সো তৃতীয় লাইনটাকে আমরা বলবো ডিসকাশন সেন্টেন্স। দেখুন আমি কিন্তু এমনভাবে আমার মতের পক্ষে যাচ্ছি বা আমার মতটাকে সাপোর্ট দিচ্ছি। আমি প্যারাগ্রাফ 1-এর প্রথম লাইন বলেছি যে রোবোটিক টিচার কি করতে পারবে না, কেন ডিসিপ্লিন, তারপরে এক্সাম্পল দিচ্ছি। তারপর থার্ড লাইনে এসে আমি কিন্তু বলছি যে ডিসকাশন সেন্টেন্সটা হলো যে এমন একটা এক্সাম্পল এবং টপিক সেন্টেন্সটা বুঝিয়ে আমি কোন সিদ্ধান্তে আসতে পারছি। যেমন আনফর্চুনেটলি দিস ইজ সামথিং দ্যাট এ রোবোটিক টিচার সিম্পলি ক্যানট প্রোভাইড। সো আমি এখানে কিন্তু রোবোটিক টিচারকে আরও নিচে নিয়ে এসেছি আমাদের ডিসকাস। প্রথম একটা লাইনে টপিক সেন্টেন্স ব্যবহার করেছি, দ্বিতীয় লাইনে একটা এক্সাম্পল দিয়েছি, তৃতীয় লাইনে এসে আমি বুঝালাম যে হ্যাঁ, এখন যেহেতু আমি একটা টপিক সেন্টেন্স দিলাম এবং সেটা প্রমাণ করার জন্য একটা উদাহরণও দিলাম, সেটা আমি তৃতীয় লাইনে এসে আমার মতটাকে আরও শক্ত করতে পারি, আমার যুক্তিটাকে আরও শক্ত করতে পারি যে এই কাজটা রোবোটিক টিচার দ্বারা সম্ভবই না। সো আমি যেটা বলেছি সে আমার মতটাই বড়। সো এইটাকে আমরা বলবো ডিসকাশন সেন্টেন্স। আমার 3টা লাইন হয়ে গেলে এখন 4 নাম্বার লাইনে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটাকে আমরা বলবো কনক্লুশন সেন্টেন্স। এখানে দেখুন ব্যবহার করছি দাস হলো দেয়ারফর অথবা অ্যাজ এ রেজাল্ট, এটার একটা সিনোনিমস দাস ফলে। দিস মেক্স ইট ক্লিয়ার হোয়াই টেকনোলজি উইল নেভার কমপ্লিটলি রিপ্লেস দ্য টিচার ইন দ্য ক্লাসরুম। সো আমার যে 4টা লাইন, দেখুন 4টা লাইন কিন্তু অনেক সাজানো গুছানো সিম্পল, বাট একটু ভালো ভোকাবুলারি ইউজ করে, একটু সেন্টেন্সের সুন্দর স্ট্রাকচার ইউজ করে সুন্দরভাবে লিঙ্ক করে কিন্তু দেওয়া। সো আমার প্রথম প্যারাগ্রাফটা শেষ। আমি এবার সেকেন্ড প্যারাগ্রাফে যাব। এখানে দেখুন পুরোটা চলে এসেছে, ফার্স্টলি দিয়ে শুরু করেছে, এরপরে কিন্তু ফর এক্সাম্পল আছে, আনফর্চুনেটলি আছে, সো দিস আছে, সুন্দরভাবে লিঙ্ক করা আছে, কোনো ওভার ইউজ নেই। এখন আমি এর পরের প্যারাগ্রাফে চলে যাব। এর পরের প্যারাগ্রাফটা সেম ওয়েতে এই প্যারাগ্রাফটাতে আমি যদি চলে যাই তাহলে আপনারা দেখতে পারবেন যে সেকেন্ডলি a robotic teacher would disrupt a student's learning process and in effect slow a student's ability to absorb information from lessons. So আমাদের মনে আছে যে যেহেতু আমরা বলেছি যে হিন্ড্রেন্স ব্যবহার করেছি, যে আমরা বলেছি আমাদের আউটলাইন সেন্টেন্সটা আপনার মনে আছে বা আউটলাইন আপনারা স্ক্রল করে আগে পিছনে গিয়ে দেখতে পারেন যে আমরা কিন্তু বলেছি যে প্রথম লাইন আউটলাইন সেন্টেন্সের প্রথম পয়েন্টটা ছিল আমাদের ডিসিপ্লিন রাখতে পারবো না, আর সেকেন্ডটা ছিল রোবোটিক টিচারের কিছু ইনএবিলিটি বা সামর্থ্য কম হওয়ার কারণে সে কিন্তু লার্নিং প্রসেসে স্টুডেন্টের লার্নিং প্রসেস বা স্টুডেন্টকে শেখাতে ভালোভাবে পারবে না। তো এই লাইনটাকে আমরা বলেছি যে রোবোটিক টিচার উড ডিসরাপ্ট স্টুডেন্টস লার্নিং প্রসেস
and in effect slow a students ability to absorb information from lessons. আমরা এই লাইনটা বলেছি আউটলাইন সেন্টেন্স যেটা বলেছি সেটাকে আমি আবার সুন্দর করে আমার সুন্দর ভাষায় এখানে মূল কারুকাজটা হলো আপনার আউটলাইন সেন্টেন্সটা থাকবে একটু ছোট, সেটাকে আপনি একটু বড় করে আপনার প্যারাগ্রাফের টপিক সেন্টেন্সটা লিখবেন কিছু ডিফারেন্ট ভোকাবুলারি ইউজ করে। তারপর আমি এক্সাম্পল দিয়েছি, ফর এক্সাম্পল লিখিনি আমি এখানে ব্যবহার করেছি ফর ইনস্ট্যান্স কিডস রিকোয়ার মোটিভেশন টু বি টাফ টট ইফেক্টিভলি। বাচ্চারা কি চায়? মোটিভেশন চায়। তাহলে আমি এখানে এরপর এসে such is a quality human teachers possess such is a quality human teacher possess but technologically driven instructors do not. তো এখানে একটা দেখুন আমি একটা টুইস্ট করছি প্রতিবারই। আমি কিন্তু সেকেন্ড লাইনটাতে বা এক্সাম্পলে এমন একটা কথা বলছি সেটাকে থার্ড লাইনে এসে টুইস্ট করে যেটাকে আমি ডিসকাশন সেন্টেন্সে কিন্তু আমি এমন একটা মত দিচ্ছি বা এমনভাবে কথাটা বলছি যে যাতে আমার যুক্তিটা আরো স্ট্রংলি আমি মতটা প্রকাশ করতে পারি। দেখুন এখানে বলেছি যে কিডস রিকোয়ার মোটিভেশন টু বি টট ইফেক্টিভলি। বাচ্চারা মোটিভেশন চায়। প্রথম লাইনে আমি বলেছি যে রোবোটিক টিচারের সামর্থ্য কম বাচ্চাদেরকে লেসন দেওয়ার বা বাচ্চাদেরকে শেখানোর। উদাহরণস্বরূপ বলছি যে বাচ্চারা একটা মোটিভেশন চায় ভালোভাবে শেখার জন্য। তৃতীয় লাইনে বলেছি যে এই সার্চ কোয়ালিটি কিন্তু হিউম্যানই থাকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকে না। ফোর্থে এসেছে আমি এখন চলে এসেছি ফ্রম দিস আমি একটা কনক্লুশন সেন্টেন্সের দিকে চলে যাচ্ছি। ইট বিকামস কোয়াইট এভিডেন্ট that robotic instructors will never take the place of real teachers in a classroom. তাহলে আমার কিন্তু সেকেন্ড প্যারাগ্রাফটা হয়ে গেল, থার্ড প্যারাগ্রাফটা হয়ে গেল। এখন আমি এখানে দেখুন আমি আবার টোটালি আমার পুরোটাকে জোড়া লাগালাম। আমার এই হলো ইন্ট্রোডাকশন, তারপর ফার্স্ট প্যারাগ্রাফ, তারপর সেকেন্ড প্যারাগ্রাফ যেটাকে আমি ফার্স্টলি সেকেন্ডলি ব্যবহার করেছি। আমার কিন্তু এখন আমার লেখা দায়িত্ব হলো কনক্লুশন। এখন আমি এখানে আবার কিন্তু দেখিয়েছি আপনাদেরকে কোথায় কোথায় আপনারা কোহেশন হয়েছে। দেখুন লাল করা যেগুলো ফর এক্সাম্পল দিস, ফর ইনস্ট্যান্স, সাচ, এগুলো হলো আমার কোহেশন বা লিঙ্কিং ওয়ার্ড। এখন আমি চলে যাচ্ছি আমার প্যারাগ্রাফ আমি আমার কিভাবে কনক্লুশনটা লিখবো সেদিকে আমি চলে যাচ্ছি। সো আমি এই ইবুকটা আপনাদের জন্য ডাউনলোড করে দেবো, কারণ এখানে আরো অনেক কিছু আছে যেটা আপনারা পড়তে পারবেন, আপনারা প্র্যাকটিস করতে পারবেন যাতে আপনারা টোটালি বুঝতে পারেন। আমি যাতে আপনারা এই বইটা সহজে বুঝতে পারেন সেজন্য আমি লেকচার দিয়ে দিচ্ছি, আর এরপর আপনারা পড়ে এবং আমার এই লেকচারটাকে আপনারা কাজে লাগিয়ে আপনারা বুঝতে পারবেন। তো আমি এখন কনক্লুশনটাতে আমি অবশ্যই যেহেতু আমি অলরেডি আমার দুটো সাপোর্টিভ প্যারাগ্রাফ এবং ইন্ট্রোডাকশন দিয়ে আমি অলরেডি দাঁড় করে ফেলেছি কেন আমি বিপক্ষে। এখন যে আমার কনক্লুশন সেখানে আমি তিনটা জিনিস নিয়ে আলোচনা করবো। আমার দেখুন প্রতিটা সেন্টেন্সেরই লেখার একটা নির্দিষ্ট কারণ আছে। যেহেতু আমি অলরেডি 40 মিনিটস পাবো পরীক্ষা অনলি, সেহেতু আমার কিন্তু সেন্টেন্স লিখতে হবে, অত বেশি সেন্টেন্স লেখা যাবে না, বাট এমন সেন্টেন্স লিখতে হবে যাতে আমি আসলে ভালো স্কোর পাই। এখানে এসআরপি নামে যে আমার আছে সামারি, তারপরটাকে আমি বলবো রিস্টেটমেন্ট অফ থিসিস, তারপর আমি বলবো প্রেডিকশন অর রেকমেন্ডেশন। তো এগুলো কি জিনিস আমি একটু পরে বুঝতে পারবো। এখানে দেখুন সামারি হলো সাপোর্টিভ প্যারাগ্রাফ একে এবং দুইয়ে যেটা নিয়ে আলোচনা করেছি সেটাকে আমি একটা সামারি দেব। তারপরে থিসিসটা আমি ইন্ট্রোডাকশনে যে থিসিসটা বলেছি যে আমি ডিসএগ্রি করছি, সেটাকে আমি আবার যেহেতু আমার কিন্তু ওটাই মূল কাজ হলো আমার থিসিসটাকে দাঁড় করানো বা থিসিসটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমি কিন্তু আউটলাইন সেন্টেন্স এনেছিলাম। সো আমি এটাকে একটা রিস্টেটমেন্ট করবো, এটাকে আবার আমার অন্য ভাষায় একটু লিখবো, বাট মিনিং থাকবে সেম, বাট আমি অফকোর্স ভোকাবুলারি ডিফারেন্ট। সো আর শেষ সেন্টেন্সটা হবে যে আমি একটা
একটা প্রেডিকশন করব, ভবিষ্যতের জন্য একটা প্রেডিকশন করব বা একটা রেকমেন্ডেশন করব বা একটা অ্যাডভাইস দেব। এই আমরা আসুন কিভাবে আসলে আমরা সবকিছু ব্যবহার করব সুন্দরভাবে বা সবকিছু কিভাবে সবসময় মনে রাখবেন, আমরা সবসময় মনে করি যে কনক্লুশনে আমি কেন আবার আমার আগের থিসিসটাকে রিপিট করব। বাট এটা কিন্তু ভুল না। বিকজ অলওয়েজ কনক্লুশনটা হলো যে আপনি আগে কি জিনিস নিয়ে আলোচনা করেছেন সেটাকে একসঙ্গে করা। আসলে এখন আসুন দেখি। এখানে আমি দেখুন কিভাবে আমার প্যারাগ্রাফ 1 মানে ইন্ট্রোডাকশন কিভাবে লিখেছি, সেন্টেন্স 1 ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট ছিল, তারপর ডিটেইল ব্যাকগ্রাউন্ড, তারপর থিসিস, তারপর আউটলাইন। প্যারাগ্রাফ 2 তে আমার টপিক সেন্টেন্স ছিল, এক্সাম্পল ছিল, ডিসকাশন ছিল, কনক্লুশন ছিল, যেটাকে আমি বলছি ফার্স্ট সাপোর্টিং প্যারাগ্রাফ। তারপর আমি ব্যবহার করেছি সেকেন্ড সাপোর্টিং প্যারাগ্রাফ। তারপরে গিয়ে আমি ব্যবহার করেছি কিন্তু এখন আমি এসেছি কনক্লুশনে। এখানে আসবে সামারি, রিস্টেটমেন্ট অফ থিসিস এন্ড প্রেডিকশন অর রেকমেন্ডেশন। পুরোটা একবার লেখা হয়েছে। আমাদের কনক্লুশনে আমি চলে এসেছি। এখানে দেখুন ফার্স্টটা থেকে আমরা যেটা বলেছি সেটা হলো এ রোবোটিক টিচার্স ল্যাক অফ ডিসিপ্লিন ইন দ্য ক্লাসরুম। ঠিক আছে? তারপরে আমরা আরেকটা সামারি করতে পেরেছি যে টিচার্সটা লার্নিং নিডে, বাচ্চাদের লার্নিং নিডে টিচার কিন্তু ডিসসার্ভিস দেয় অথবা টিচার ইনএবিলিটি। এটাকে একটু ঘুরিয়ে আমরা এখানে লিখেছি সুন্দর করে, এ রোবোটিক টিচার্স ল্যাক অফ ডিসিপ্লিন ইন দ্য ক্লাসরুম। তারপর এই রোবোটিক টিচার্স ডিসসার্ভিস টু ইটস স্টুডেন্টস লার্নিং নিডস। সো এই কথাটাকে আমি কিন্তু আপনাকে মনে রাখবেন যে আমি ফার্স্ট প্যারাগ্রাফটাকে সামারি করব, সেকেন্ড প্যারাগ্রাফকে সামারি করব। এটা যেভাবেই পারেন আপনার ভাষায় সামারি করে। ইন সামারি, এ রোবোটিক টিচার ল্যাক্স দ্য ডিসিপ্লিন needed to instruct students properly and actually operates to retard a student's ability to learn new information. সো আমি টোটাল দুটো প্যারাগ্রাফটাকে সামারি করে একটা লাইন লিখেছি। এটাকে আমি কনক্লুশনের প্রথম লাইনটা হবে দুটো প্যারাগ্রাফের সামারিকে আমি এক করব। তারপরে রিস্টেট করব, আমি রিস্টেটমেন্ট করব আমার থিসিসে, যেটা আমি এর আগে ছিল ইট ইজ ডিসএগ্রি দ্যাট টেকনোলজি উইল কমপ্লিটলি রিপ্লেস দ্য টিচার ইন দ্য ক্লাসরুম। এটাকে আমি বলবো দ্যাস ইট ইজ ক্লিয়ার why the idea of having a class run entirely by a machine cannot be supported। ওই লাইনটাকে আমি কিন্তু এবার একটু টুইস্ট করে, একটু মশালা মিশিয়ে, একটু স্পাইস দিয়ে আমি কিন্তু এখন বললাম যে ফলে আমি কেন, তাহলে আপনার কেন, মানে আমি এভাবে বুঝেছি দ্যাস এটা তো ক্লিয়ার পানির মতো স্বচ্ছ যে আমি কেন ক্লাসরুম মেশিন দ্বারা বা রোবোটিক টিচার ইউজ না করে আমরা এখানে মেশিন ব্যবহার করছি। এই যে ভোকাবুলারির ডিফারেন্ট ব্যবহার, ভোকাবুলারি যে বিভিন্ন ব্যবহার এনেছি সেটা কিন্তু আসলে করতে হবে। এই জিনিসটা করার জন্যই আপনারা আমার এই বুকটা ভালোভাবে পড়বেন এবং আপনারা বিভিন্ন টপিক নিয়ে লেখার চেষ্টা করবেন, বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করবেন, বিভিন্ন এসে পড়বেন। রায়ানের ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো দেখবেন। ইউ হ্যাভ টু ডু হার্ড ওয়ার্ক টু গেট এ গুড স্কোর। আপনারা কিন্তু শুধু আমার এই লেকচার পড়ে কখনোই বা লেকচার ফলো করে আপনার ইংলিশ বেসিক যদি খুব ভালো না হয় আপনি কিন্তু স্কোর পাবেন না যতক্ষণ না আপনি হার্ড ওয়ার্ক করেন, এটার পিছনে লেগে থাকেন। সো এখন আসুন এই দুইটা লাইন হওয়ার পর প্রথমে হলো যে প্রথম লাইন সামারি, দুটো প্যারাগ্রাফ পড়ে আপনি যে দুটো সামারি পাবেন সেটা ব্যবহার করবেন। তারপর লাইন রিস্টেটমেন্ট অফ থিসিস হয়ে গেল। তৃতীয় লাইনটা হলো যে রেকমেন্ডেশন। সো এখন এখানে আসবেন আফটার অ্যানালাইজিং দিস সাবজেক্ট it is predicted that the negative aspects of the debate over computerized teaching will forever be stronger than the positive ones, and because of this, computers will never replace teachers. সো এখন এখানে যেটা বলা হয়েছে যে আফটার অ্যানালাইজিং দিস সাবজেক্ট, এটা আলোচনা করার পর এটা ইট ইজ প্রেডিক্ট, যেহেতু আমরা বলেছি যে আমি একটা প্রেডিকশন দেবো যে রেকমেন্ডেশন। সো দ্যাট দ্য নেগেটিভ আসপেক্টস অফ দ্য ডিবেট। সো এই যে আমার যে তর্ক হয়েছে, কি তর্ক, ক্লাসরুমে
আমার টেকনোলজি বা রোবট টিচার আসবে না মানুষ থাকবে, এই যে তর্কের যে নেগেটিভ অ্যাসপেক্টটা বলতে আমি বুঝাচ্ছি যে আমার মানুষ পাল্টে টিচার রোবোটিক টিচার আসবে, সেটা হলো নেগেটিভ অ্যাসপেক্ট। আমি আমার পক্ষ থেকে বুঝাতে চাচ্ছি, যেহেতু আমি তর্কের একটা পক্ষ নিয়েছি। কোন পক্ষ নিয়েছি? আমি পক্ষ নিয়েছি, বিপক্ষ নিয়েছি। সো আমি বলতে চাচ্ছি যে যেটা কোশ্চেনে বলা হয়েছে সেটা নেগেটিভ অ্যাসপেক্ট। এটাই হলো আপনার লেখার এক ধরনের সৌন্দর্য, যে it is predicted that the negative aspects of the debated negative aspect over computerized teaching will forever be stronger than the positive ones, and because of this computers will never replace teachers. তো এখানে বুঝতে চাইছে অবশ্যই সবসময় যতই আলোচনা হোক, সবসময় কখনোই কম্পিউটার মানুষের কম্পিউটার চালিত টিচার মানুষের চালিত টিচারের উপর আসতে পারবে না, বা এটা কখনোই পজিটিভ হবে না। সেই জন্য যতই হোক কম্পিউটার কখনোই আমার মানুষকে রিপ্লেস করতে পারবে না। সো এই ভবিষ্যতের যে একটা রেকমেন্ডেশন দেওয়া, যে যতই আলোচনা হোক, যতই সমালোচনা হোক, কখনোই বা যতই চেষ্টা হোক বা যতই গবেষণা হোক, কখনোই টিচারদেরকে সরাতে পারবে না। সো এই যে রেকমেন্ডেশন দিয়ে এই ধরনের একটা সেন্টেন্স লিখবো। সো আজকের ক্লাসটা অনেক বড় হয়ে গেছে। আমি কিন্তু আবারও আরেকটা ক্লাস নিয়ে আসবো, এবং এই ক্লাসে যে ল্যাকিংসগুলো বা এই ক্লাসে আমি যা বুঝাতে পারিনি সেটা আপনাদেরকে আমি পরের ক্লাসে বোঝানোর চেষ্টা করব। সো সবাইকে ধন্যবাদ। আমি এই ইবুকটা আপনাদের জন্য ডাউনলোড করে দেব, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন, সবকিছু ভালোভাবে দেখতে পারেন। এখন শেষের দিকে একটা মিনিটে আমি আপনাদেরকে দেখাতে চাবো যে আমি আসলে প্রতিটা লাইন বাই লাইন কিভাবে আমি আপনাদেরকে কোহেরেন্স এবং কোহেশনটা দেখিয়েছি, সেটা দেখলে আশা করি আপনারা একটু ভালো ফিল করবেন। এটা হলো যে কোহেরেন্স এবং কোহেশন হলো যে আমাদের প্রতিটা লাইন যে একটা ভালো অর্ডারে আছে এবং প্রতিটা সেন্টেন্স আরেকটার সঙ্গে আরেকটা জড়িত, সেটা বোঝানোর জন্যই বা সেটা যদি আপনি প্রমাণ করতে পারেন, সেটার জন্য আপনি খুব ভালো মার্কস পাবেন। এখানে দেখুন, আমরা যে রচনাটা নিয়ে আলোচনা করেছি বর্তমানে সেটা এখানে দেয়া আছে। এটাতে দেখুন, আমার ইয়োলো দিয়ে আমরা দেখেছি যে ইয়োলো হলো আমার সাপোর্টিং প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স, সেটার সঙ্গে কিন্তু আমার দেখুন এই ইয়োলোটার সঙ্গে ইয়োলো দিয়ে জড়িত আছে কোথায়, আমার আউটলাইন সেন্টেন্সের সঙ্গে আমার ইয়োলোটার একটা রিলেশন আছে। তারপর আপনারা দেখুন আমার কিন্তু এখানে যে ব্লুটা হলো যে আমার এখানে দেখুন আমার যে এই লাইনটা যদি আপনারা পড়ান তাহলে বুঝতে পারবেন, এবং আপনারা ওইখানে যদি মেলান, আমি আপনাদের জন্য আর দিচ্ছি না। ইন ইয়েলো কি বোঝাতে চাচ্ছে, ইন ব্লু কি বোঝাতে চাচ্ছে, ইন গ্রিন কি বোঝাতে চাচ্ছে, অ্যান্ড ফাইনালি ইন রেড। এবং আপনারা একটু পড়ে দেখবেন, আমি এখানে আপনাদের জন্য বইটা তো আপলোড করে দেবো, আর আমি একটু স্লোলি দেখাচ্ছি যাতে আপনারা পুরোটা লাইন এখানে পুরোটা একটু দেখুন। দেখার পর আপনারা এখানে আবার পজ করে এখানে প্রতিটা লাইন পড়ুন, পড়ে আপনারা বোঝার চেষ্টা করুন কিভাবে একটা লাইনের সঙ্গে একটা লাইনের সম্পর্ক আছে। এটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে সহজেই আপনারা যে কোহেরেন্স এবং কোহেশন নিয়ে আমি যে কথাগুলো বলতে চেষ্টা করেছি সেটা আপনারা বুঝতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে। আশা করি খুব তাড়াতাড়ি আমার পরের ক্লাস নিয়ে আসবো, এবং যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা যদি কোনো সমস্যায় পড়ুন, আমার ফেসবুকে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাকে ইমেল করতে পারেন rayhanbph@yahoo.com এ। সো সবাইকে আজকে আমার ক্লাস দেখার জন্য অশেষ ধন্যবাদ।